আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ফ্রাইডে স্পেশাল এপিসোড আমরা ইরেগুলারলি আয়োজন করি। আমাদের এই মাসে প্রথম 2 সপ্তাহ আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড করতে পারিনি। আপনারা অনেকেই প্রতিনিয়ত জানাচ্ছিলেন যে ফ্রাইডে স্পেশাল এপিসোড করার জন্য। তো আমরা চিন্তা করেছি এই সপ্তাহ এবং এই মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ যে শুক্রবার পরে এই 2 শুক্রবারে ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের এপিসোডে আমরা মূলত 2টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রথম ঘটনাটি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পাঠিয়েছেন জুবাইল ইসলাম। তো ওনার ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা। ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা আমি ইতোপূর্বে অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এবারের যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি এটি সত্যি সত্যি আমার কাছেই অনেক ভয় লেগেছে। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এই ঘটনাটি। আর দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৌমিত্র রয়। সৌমিত্র রয়ের ঘটনা আপনাদের অনেকেরই ভালো লাগে। সৌমিত্র রয় আমাদের চ্যানেলের একজন মডারেটর। আমরা দ্বিতীয় ঘটনা হিসাবে সৌমিত্র রয়ের ঘটনা বলবো এবং তারপর আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সমাপ্তি ঘোষণা করব ইনশাল্লাহ। আশা করছি এই 2টি ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে আবারও বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফগান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আফগান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনার ঘটনা লিখে বা রেকর্ড করে afghanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ঘটনাটি পাঠিয়ে দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসটিও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ঘটনায়। প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের জুবাইর ইসলাম ভাই লিখে পাঠিয়েছেন। চমৎকার একটি ঘটনা, তবে এই ঘটনাটি আমি আমার মতো করে বলতে চাই না। উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। ইনশাআল্লাহ ঘটনাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই, আমি মোহাম্মদ জুবাইর ইসলাম, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে লিখছি। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আফগান দ্য হরর ওয়ার্ল্ডের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক মোবারকবাদ, আর আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আজকে আমি যার ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বর্তমানে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি নামকরা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দুঃখিত, সুফিয়ান ভাইয়ের নিষেধ থাকায় আমি মাদ্রাসার নাম ও ঠিকানা শেয়ার করতে পারছি না। তবে শ্রোতা বন্ধুদের বোঝার সুবিধার্থে সুফিয়ান ভাই সম্পর্কে কিছু কথা বলি। সুফিয়ান ভাইয়ের স্থায়ী নিবাস পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে। নিজ জেলাতে তিনি অনেক বছর ইমামতি, শিক্ষকতা ও বিভিন্ন প্যারানরমাল সমস্যার সমাধান করেছেন। কিন্তু কোনো একটি কারণে গত 3 বছর ধরে তিনি নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে বসবাস করছেন। কারণটি ব্যক্তিগত বিধায় তিনি আমাকে বলেননি। 2003 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর তিনি দেশের আনাচে কানাচে মানুষের সাথে ঘটে যাওয়া অনেক ধরনের অতিপ্রাকৃত ঘটনার সমাধানের জন্য কাজ করেছেন। তার সেই অভিজ্ঞতার ঝুলি থেকে আমি কিছু ঘটনা সংগ্রহ করতে পেরেছি। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। শ্রোতা বন্ধুদের বোঝার সুবিধার্থে ঘটনাটি আমি সুফিয়ান ভাইয়ের কাছ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলছেন সুফিয়ান ভাই, ঘটনাটির সময়কাল 2007 সালের জুন মাসের শেষ দিকে হবে। আমি সুফিয়ান তখন
আল্লাহ তাআলার অশেষ রহমতে প্যারানরমাল সমস্যার সমাধান করে বেশ পরিচিতি লাভ করেছি। কাজটা আমি কখনো অর্থের জন্য করিনি। যতদিনই এ কাজ করেছি চেষ্টা করেছি আল্লাহর সাহায্য নিয়ে মন থেকে অসহায় ও ভুক্তভোগী মানুষগুলোর উপকার করার জন্য। এমনই জুন মাসের শেষের দিকে একদিন আমার পরিচিত একজন কাকার সহায়তা নিয়ে একজন ভদ্রলোক আমার সাথে দেখা করতে সরাসরি আমার বাড়িতে আসেন। আমি তাকে বসতে দিয়ে বেশ সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করছিলাম। তার চেহারার অবস্থা দেখে যে কেউই বলে দিতে পারবে যে এই লোক এমন কোনো সমস্যায় পড়েছে যা অনেকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিচ্ছে। তার পুরো মুখে চিকন চিকন আঁচড়ের দাগ, চোখের নিচে কালি, কপালের চামড়ায় ভাঁজ, আরও অনেক কিছুই খেয়াল করছিলাম যা এতদিন পরে ঠিকঠাক মনে করতে পারছি না। যাক, আমি আমার সেই কাকাকে জিজ্ঞেস করলাম উনি কে এবং কেন এসেছে। কাকা এরপর আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি জানতে পারলাম ভদ্রলোকের নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিষয়ের শিক্ষক। খুবই ভদ্র একজন মানুষ তিনি। তার আচার আচরণে সেটা বোঝা যাচ্ছিল। তিনি খুব বড় ধরনের একটি সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন এবং খুব আশা নিয়ে এসেছেন যে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। তিনি এর আগেও অনেকের কাছে গিয়েছেন কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। তিনিও এখন আশা প্রায় ছেড়ে দিয়েছেন। এবার তার সমস্যাটার কথা বলি। সমস্যার শুরু 2005 সালে ওয়ালিউল্লাহ ভাইয়ের বিয়ের পর থেকে। বাবা মায়ের ইচ্ছায় তাদের পছন্দের মেয়েকে বিয়ে করেন তিনি। শুরুতে খুব ভালোই দিন কাটছিল। সপ্তাহ 2 পরে একদিন রাত্রে তার স্ত্রীর চিৎকারে ঘুম থেকে লাফিয়ে ওঠেন তিনি। উঠে দেখেন তার স্ত্রী বিছানা থেকে একটু দূরে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে কাঁপছেন এবং কান্না করছেন। ওয়ালি ভাই উঠে গিয়ে স্ত্রীকে ধরে বিছানায় নিয়ে আসেন এবং কি হয়েছে তা জিজ্ঞেস করেন। তার স্ত্রী সেদিন তাকে তেমন কিছু বলেননি, শুধু এতটুকুই বলেছেন উনি ঘুমের চোখে কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন। আসলে তিনি যা দেখেছেন তখন তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। ওয়ালি ভাইও আর বেশি জোর করেননি। স্ত্রীকে সাথে নিয়ে সেদিন রাত্রে ঘুমিয়ে যান। সারাদিন আর তেমন কিছু হয়নি। পরদিন রাত্রে আবার খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমাতে যান। শেষ রাতের দিকে আবার স্ত্রীর চিৎকার শুনে ঘুম ভাঙে ওয়ালি ভাইয়ের। তিনি উঠে দেখেন আগের দিনের মতোই তার স্ত্রী ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে খাটের দিকে তাকিয়ে চিৎকার করছেন আর কান্না করছেন। ওয়ালি ভাই তাড়াতাড়ি উঠে গিয়ে স্ত্রীকে ধরেন এবং খাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার স্ত্রী কিছুতেই খাটের দিকে যাবেন না। তিনি পাশেই রাখা একটি চেয়ারে বসে পড়েন। ওয়ালি ভাই স্ত্রীর ওই অবস্থা দেখে ভয় পেয়ে তার বাবা মাকে ডেকে তোলেন। তার মা এসে দেখেন এবং ভয় পেয়েছে ভেবে কিছু দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে দেন আর ঘুমিয়ে পড়তে বলেন। কিন্তু ওয়ালি ভাইয়ের স্ত্রী সেদিন রাত্রে আর ভয়ে ঘুমাতে পারেননি। তিনি সারা রাত নিজেও জেগে থাকেন এবং ওয়ালি ভাইকেও ঘুমোতে দেননি। সকালবেলা ওয়ালি ভাইকে তার স্ত্রী কয়েকদিনের জন্য একটু বাবার বাড়ি দিয়ে আসতে বলেন। ওয়ালি ভাইও ভাবেন নতুন বউ 2 দিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুদিন বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলে ভালো লাগবে তার। তাই তিনি তার স্ত্রীকে সেদিন তাদের বাসায় রেখে আসেন। কিন্তু তার স্ত্রী বাবার বাসায় যাওয়ার পরে ওয়ালি ভাইকে জানিয়ে দেন যে তিনি ওয়ালি ভাইয়ের সাথে থাকবেন না আর তিনি ওয়ালি ভাইয়ের বাসায়ও আর আসবেন না। হঠাৎ করে এমন কথায় ওয়ালি ভাই বেশ আশ্চর্য হয়ে যান। তিনি তার বাবা মাকে বিষয়টি জানান। তার বাবা মাও কথাটা শুনে বেশ রেগে যান। তাদের মতে বিয়ে তো কোনো আসলে ছেলে খেলা নয়, চাইলেই একজন এভাবে চলে যাবে, চাইলেই কেউ কারোর সাথে থাকবে না, তাই না? সমস্যা হলে তারা মুরব্বীরা আছেন, তাদেরকে তো বলা উচিত। কথা নেই বার্তা নেই, সংসার করবে না বললে তো আর হবে না, এর একটা সমাধান তো প্রয়োজন। তাই ওয়ালি ভাইয়ের স্ত্রীর বাবার বাড়িতে
যাওয়ার 10 থেকে 12 দিন পরে ওয়ালি ভাইয়ের বড় মামা এবং মামি তার স্ত্রীর বাসায় যান। ওয়ালি ভাইয়ের মামি তার স্ত্রীকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করেন কি এমন হয়েছে, ওয়ালি ভাইয়ের সাথে তিনি এমন ব্যবহার করছেন। এর উত্তরে ওয়ালি ভাইয়ের স্ত্রী তার মামিকে একটি ভয়ানক বিষয় জানায়। কি ঘটেছিল সেই রাতগুলোতে? প্রথম রাতে হঠাৎ খাটের উপরে বেশ নড়াচড়া হয়, যার কারণে ওয়ালি ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি ভাবেন তার স্বামী হয়তো এপাশ ওপাশ করে ঘুমোচ্ছেন, তাই এত নড়াচড়া হচ্ছে। তিনি আর বেশি কিছু না ভেবে উঠে পড়েন এবং ওয়াশরুমের দিকে যান। একটু ফ্রেশ হয়ে তিনি ওয়াশরুম থেকে যখন বের হন, তখন দরজায় দাঁড়িয়ে তাদের শোবার খাটের উপরে তার চোখ পড়ে। আবছা আলো আধারিতে তিনি দেখতে পান যে তার স্বামীর ডান পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা কিছু একটা দেখা যাচ্ছে। তিনি ভালোভাবে দেখার জন্য একটু সামনে যান এবং দেখতে পান যে সাদা কাপড় দিয়ে ঢাকা জিনিসটা আর কিছু নয়, একটা কাফন দিয়ে মোড়ানো লাশ। দেখার পরেও তিনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ এমন জিনিসের সাথে তিনি মোটেও পরিচিত নন। 10 থেকে 12 সেকেন্ডের মতো তিনি জিনিসটার দিকে তাকিয়ে থাকেন এবং হঠাৎ দেখতে পান লাশটির পায়ের দিকটা একটু নড়ে উঠল। এটা দেখে তিনি ভয়ে চিৎকার দিয়ে পেছনে সরে যান এবং তার চিৎকার শুনে ওয়ালি ভাইয়ের ঘুম ভেঙে যায়। বারবার জিজ্ঞেস করার পরেও তিনি ওয়ালি ভাইকে কিছু বলেননি, কারণ তখনও তিনি নিজেকে আশ্বাস দিচ্ছিলেন যে তিনি যা দেখেছেন তা নিছক চোখের ভুল, এমন কিছু হয়ই না, হতে পারেই না। পরদিন সারাদিন আর কিছু না ঘটায় তিনি ধরেই নেন যে গত রাতে যা হয়েছে তা চোখের ভুল ছাড়া আসলেই কিছু হতে পারে না। তাই সেদিন রাতে নিশ্চিন্তে খাওয়া দাওয়া শেষ করে স্বামীর সাথে শুয়ে পড়েন। হঠাৎ করে রাত 2:30টার দিকে স্বামীর গোঙানির শব্দে তার ঘুম ভাঙে। তিনি স্বামীকে ধরে একটু ঝাঁকি দিতেই গোঙানি থেমে যায়। স্লিপ প্যারালাইজ হয়েছিল মনে করে তিনি বিছানা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। বিষয়টা একদম স্বাভাবিকভাবে তিনি নিয়েছিলেন। প্রায় 2 থেকে 4 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়ানো অবস্থায় তাদের খাটের দিকে চোখ পড়ে এবং সঙ্গে সঙ্গে ভয়ানক একটি জিনিস দেখে তিনি ভয়ে একদম কাঠ হয়ে যান। তিনি দেখতে পান গত রাত্রে দেখা সেই কাফনের কাপড় দিয়ে ঢাকা লাশটিকে। তবে আজ সেটা তার স্বামীর পাশে শুয়েছিল না, সেটা তার স্বামীর মাথার কাছে উবু হয়ে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল কাফনের কাপড়ের ভেতরে থাকা সত্তাটি গভীর মনোযোগ দিয়ে তার স্বামীকে দেখছে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে চিৎকার করতে যাবেন, কিন্তু খেয়াল করলেন তিনি তা পারছেন না। অতিরিক্ত ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। প্রায় 20 থেকে 30 সেকেন্ড এমন কঠিন অবস্থায় থাকার পর উনি খেয়াল করলেন উবু হয়ে থাকা লাশটি সোজা হয়ে দাঁড়িয়েছে এবং তার দাঁড়ানো অবস্থান দেখে মনে হচ্ছিল সেটি তার দিকে ঘুরে তাকিয়েছে। এরপর তার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। তিনি শরীরের সব শক্তি এক করে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারে তার স্বামীর ঘুম ভাঙে এবং বাসার সবাইকে ডেকে ওঠানো হয়। ঘটনা শুনে ওয়ালি ভাইয়ের মামি কিছু বললেন না, চুপ করে থাকলেন। তিনি ওয়ালি ভাইয়ের স্ত্রীকে বুঝালেন অনেক কিছু আর বললেন বাসায় যেতে, কিন্তু তার স্ত্রীর একটাই কথা, ওয়ালি ভাই সুস্থ না হওয়া পর্যন্ত তিনি ওই বাসায় যাবেন না। কি আর করার ছিল তখন? তার মামা মামি সেদিনের মতো বিদায় নিয়ে চলে আসেন। আসার সময় তার মামি মামাকে বলেন আজ রাতে তিনি যেন ওয়ালি ভাইয়ের সাথেই রাতে ঘুমোতে যান এবং কৌশল করে জেনে নেবেন যে ওয়ালি ভাইয়ের স্ত্রী এর মধ্যে কেন কোনো ঝগড়া ফ্যাসাদ হয়েছে কিনা, নাকি ওয়ালি ভাইয়ের স্ত্রী ওয়ালি ভাই থেকে বিচ্ছেদ চাচ্ছেন, এরকম একটা মন গড়া গল্প ফেদে। তো কথা মতো সেদিন ওয়ালি ভাইয়ের মামা তার সাথেই খাওয়া শেষে শুতে আসেন এবং এটা সেটা নিয়ে কথা বলে একসময় ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অনেক খোঁজাখুঁজির পর ওয়ালি ভাইয়ের মামাকে ছাদের সিঁড়ি ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর তাকে কি হয়েছিল জিজ্ঞেস করা হলে তিনি বলেন গভীর রাতে একটা বাজে গন্ধ নাকে এসে লাগায় তার ঘুম ভেঙে যায়।
তিনি চোখ খুলে একটু আশেপাশে দেখার চেষ্টা করেন এবং ওয়ালি ভাইয়ের মাথার কাছে একটি কাফন পরা সত্তাকে দেখতে পান। সেটি ওয়ালি ভাইয়ের মাথার কাছে দাঁড়িয়ে মাথার মতো দিকটা উপর থেকে নিচে খুব জোরে জোরে দুলাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কিছু একটা পড়ছে দুলে দুলে। এটা দেখে তিনি ভয়ের চেয়ে বেশি চমকে ওঠেন এবং ভালোভাবে সেটা দেখার চেষ্টা করেন। উনি উঠে বসার সাথে সাথে সেই সত্তাটি রুমের কোণের দিকে অন্ধকারময় স্থানের দিকে মনে হলো ভেসে ভেসে সরে গেল। উনি বিছানায় বসে চিন্তা করছিলেন যে এটা তিনি কি দেখলেন। এমন সময় তার মনে হলো পেছন থেকে লোমশ এবং শক্তিশালী দুটো হাত তার গলা জাপটে ধরেছে। আচমকা এমন আক্রমণে তিনি ভয় পেয়ে যান এবং এত জোরে তার গলা টিপে ধরেছিল যে তিনি আর সহ্য করতে পারেননি। তিনি জ্ঞান হারান। এরপর তাকে সবাই সকালবেলা সিঁড়ি ঘরে খুঁজে পান। মামার কথা শেষ হলে সবাই তাজ্জব বনে যান যে এমন একটা ঘটনা তার সাথে কেন ঘটল। এসব নিয়ে যখন আলোচনা চলছে তখন ওয়ালি ভাইয়ের মামি তার স্ত্রীর কাছে কি শুনে এসেছেন তা সবাইকে জানালেন, কারণ তার স্ত্রী কি বিষয় বলেছিল এগুলো শুরুতে কাউকে জানাননি। মামির মুখে সব শুনে বাসার সবাই বুঝতে পারেন কেন ওয়ালি ভাইয়ের স্ত্রী আসতে চাচ্ছেন না। ওয়ালি ভাই একটা জিনিস চিন্তা করে আশ্চর্য হন যে এত কিছু হয়ে গেল কিন্তু তিনি একটিবারের জন্য কিছুই টের পেলেন না। ওয়ালি ভাইয়ের বাবা বুঝতে পারেন যে বাসায় এমন কিছু হচ্ছে যার সমাধান তারা করতে পারবেন না। তাই তিনি বেশ কিছু কবিরাজ, হুজুর এনাদের কাছে যান সমাধানের জন্য। অনেকেই তাদের বাসায় আসেন এবং ব্যর্থ হয়ে চলে যান। এভাবেই প্রায় 1.5 বছর কেটে যায়। ওয়ালি ভাই পরিবারের কথা চিন্তা করে আলাদা থাকার ব্যবস্থা করেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। উনি খেয়াল করছেন যে দিন দিন ওনার শরীর ভেঙে যাচ্ছে এবং প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের সারা শরীরে আঁচড়ের দাগ দেখতেন। মজার ব্যাপার হচ্ছে যে এই যে এতটা সময় ধরে এই সমস্যা চলছে, উনি কিন্তু একটিবারের জন্য কখনোই ওই অবয়বটিকে দেখেননি। শুধু মানুষের কাছে শুনছেন, তার স্ত্রী বলছে, তার মামা বলছে, কিন্তু তিনি কখনো দেখেননি। বিষয়টা ওনার কাছে খুবই ভোজবাজির মতো মনে হয় যে এরকম সমস্যা যদি হয় তাহলে আমি কেন দেখছি না, আমার সাথে কেন দেখা দেয় না, আর আমার শরীর ভেঙে যাচ্ছে এভাবে, এরই বা কারণ কি? ডাক্তার দেখিয়েও তো কোনো লাভ হচ্ছে না। কিন্তু 4 মাস আগে তিনি প্রথম সেই সত্তাটিকে নিজে দেখতে পান। এক রাতে তিনি লেখাপড়া করছিলেন, পরের দিনের ক্লাস নিতে হবে সেই সুবাদে। তখন নাকি বেশ রাত হয়েছে, আনুমানিক সময় রাত 1:30 বাজে। তিনি লেখাপড়া করছিলেন এবং একটু পর ঘুম ভাঙানোর জন্য ছোলা ভাজা মুখে দিয়ে চিবুচ্ছিলেন। হঠাৎ কোনোভাবে তার হাত লেগে টেবিলে রাখা কলমদানি ফ্লোরে পড়ে যায়। তিনি সেটা ওঠানোর জন্য যখন নিচু হয়েছেন তখন তার চোখ খাটের নিচে চলে যায়। সাধারণত ঘরে নতুন কিছু রাখলে বা সরালে সবারই চোখে বিষয়টি ধরা পড়ে। ঠিক সেরকম ভাবেই তার চোখ খাটের নিচে যায়। তিনি দেখতে পান খাটের নিচে একটি কাফনে ঢাকা লাশ শুয়ে আছে। যেহেতু তখন তিনি একা আলাদা বাসায় থাকতেন, এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। ভয়ে সেদিন রাতে আর তিনি বাসায় আসেননি। তিনি তার বাবার বাসায় চলে যান এবং তাদেরকে বিষয়টি জানান যে এবারের মতোই প্রথম তিনি ওই জিনিসটি দেখেছেন। তার বাবা মা খুব টেনশন শুরু করেন এবং ছেলেকে একা না থেকে তাদের সাথে থাকার জন্য জোর করেন আর বলেন যে যাই হোক না কেন আল্লাহর রহমতে আমরা একসাথে মিলে সেটা মোকাবেলা করব, তোমাকে আলাদা থাকতে হবে না, তুমি চলে আসো। যাই হোক উনি চলে আসেন, কিন্তু এরপরেও কোনো সমাধান হচ্ছিল না। অনেক বড় বড় হুজুর দেখানো হয়, অনেক তদবির নেওয়া হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ওয়ালি ভাই একদিন তার ক্লাসে ছাত্রদেরকে বলেন যে তোমাদের কি ভালো কোনো পরিচিত হুজুর রয়েছে যিনি এই ধরনের তদবির করতে পারেন? তখন ওনার একজন স্টুডেন্ট আলাদাভাবে তার সাথে দেখা করে এই সুফিয়ান মানে আমার ঠিকানা দেন এবং আমার সাথে যোগাযোগ করতে বলেন। যাই হোক আমি তার সব কথা শুনলাম। ওয়ালি ভাইয়ের মুখ দেখে আমার মনে হয়েছে তিনি সব সত্য বলছেন। সেদিন
আমি তাকে আমার এক চাচার বাসায় থাকতে বললাম, যেই চাচার মাধ্যম দিয়ে তিনি আমার বাড়িতে এসেছেন। কারণ গ্রাম এলাকায় থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে না। আমি তার কাছে একটু সময় চাইলাম, কারণ আমার বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। কথা মতো সেদিন এশার নামাজ শেষ করে আমি বাসায় আসি। এসে আমি আমার রুমে যাই এবং আমার বড় দাদাকে ডাকি। বড় দাদা হচ্ছেন একজন জান্নান জাতির শাসক শ্রেণীর সম্মানিত একজন জিন। ওনাকে অন্য জিনেরা খুবই শ্রদ্ধা এবং সম্মান করে। ওনাকে বড় দাদা বলে আমি ডাকি। তো বড় দাদা আসেন এবং আমার কাছ থেকে সব ঘটনা শোনেন। শোনার পর তিনি আমাকে কাগজ কালি নিতে বলেন এবং আরবিতে একটি চিঠি লিখতে বলেন। চিঠিতে কি লিখেছিলাম তা আমি বলবো না। চিঠি লেখার পর বড় দাদা আমাকে চিঠিটা আমি যে মসজিদে নামাজ পড়াই তার দরজায় তাহাজ্জুদের নামাজ শেষে রেখে আসতে বলেন। আর আমাকে সাবধান করে যান আমি যেন নিজে থেকে এই বিষয়টি নিয়ে কিছু করতে না যাই, তাহলে বড় ধরনের বিপদে পড়ে যাব। বড় দাদার কথা মতন আমি এশার নামাজ শেষে রাতে মসজিদের দরজায় চিঠি রেখে আসি। মসজিদ আমার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। পরদিন সারাদিন বড় দাদার অপেক্ষায় থাকি, কিন্তু তিনি আসেননি। তিনি এসেছেন গভীর রাতে। আমি যখন তাহাজ্জুদ পড়ার জন্য কলে ওযু করছিলাম, তখন দেখতে পাই তিনি আমার নামাজের ঘরে ঢুকছেন। আমি নামাজ ঘরে ঢুকে ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিলেন এবং আমাকে বললেন, সুফিয়ান, এই সমস্যার সমাধান করতে হলে তোমাকে একটি কবরস্থানের ঠিকানা বলবো। সেখানে এক কুফরি কালাম করতে একজন লোকের কবর রয়েছে। তোমাকে সেই কবরে নামতে হবে। সেই কবরের লাশের মুখের মধ্যে তার দাফন করার সময় একটি তাবিজ রেখে দেওয়া হয়েছিল। এতদিনে তার লাশটা কিন্তু কঙ্কাল হয়ে গিয়েছে। তুমি এখনো সেই মুখের মধ্যে ওই তাবিজটি পাবে, ওটি অক্ষত রয়েছে। ওই তাবিজটি তুমি আমার কাছে নিয়ে আসবা। যদি এটি করতে পারো তাহলে এই সমস্যার সমাধান হবে, আর যদি করতে না পারো আশা ছেড়ে দাও, তাকে বিদায় দিয়ে দাও, তাকে কোনো আশা ভরসা দিও না, অযথা বিশ্বাস নষ্ট হবে। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। এই ছেলেকে তার ফুপু খুব খারাপ ধরনের কালো জাদু করেছে। সে আস্তে আস্তে একটু একটু করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এমনভাবেই জাদু করা হয়েছে যাতে কেউ তার ফুপুকে সন্দেহ করতে না পারে। তার ফুপুর ইচ্ছে ছিল ওয়ালিকে তার মেয়ের সাথে বিয়ে দেবে। সেই মতো তার বাবার সাথেও কথা বলে ফুপু, কিন্তু ওর বাবা সরাসরি মানা করে দেন। তার কারণ হচ্ছে ওয়ালি সবসময় তার ফুফাতো বোনকে আপন বোনের মতোই দেখেছে। তো এই কারণে তার ফুপু রাগ এবং অপমানিত বোধ করে ওয়ালি ভাইকে জাদু করেছে। এখন তুমি বলো, তুমি কি ওর উপকার করতে চাও? ওর উপকার করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে চাও? তখন আমি উত্তরে বললাম, জি, আপনি আমাকে সেই কবরটার ঠিকানা বলুন। আমি ওনার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে চাই। বাকিটা আল্লাহ যদি চান ইনশাল্লাহ এটা সমাধান হবে, না হলে হবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। আমার কথা শুনে বড় দাদা কিছুক্ষণ চুপ থাকলেন এবং বললেন, ভালো করে ভাবো অলিউল্লাহ, তোমার জীবনের কিন্তু ঝুঁকি রয়েছে। তখন আমি বললাম যে, বড় দাদা, মানুষের উপকার করার জন্য, কাউকে বাঁচানোর জন্য যদি নিজেকে মরতে হয়, তাহলে এই মৃত্যুকে আমি শহীদি মৃত্যু মনে করব। আপনি আমাকে ঠিকানা দিন। বড় দাদা আমার কথায় খুব খুশি হলেন এবং বললেন, সত্যি তুমি একজন ভালো মানুষ, তোমার দ্বারাই আসলে এই কাজটি সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা চাহেন তো তুমি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে পারবে। এরপর বড় দাদা আমাকে ঠিকানা বলে দিলেন আর কিছু আমল শিখিয়ে দিলেন। আমাকে বলে দিলেন তাবিজ বের করার সময় উনি ওনার অধীনস্থ কয়েকজন জিনকে পাঠাবেন, কারণ ঝামেলা তখনই হবে আর তিনি একা গেলে তাদের সাথে মোকাবেলা করতে পারবেন না, আর তখন তাদের মৃত্যু হবে। তখন সুফিয়ান ভাই চিন্তা করলেন যে আসলেই তো ওই সময় কিন্তু অনেক দুষ্ট জিন আমার উপর আক্রমণ করবে, আর যাদেরকে পাঠাবেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে আসবেন। কারণ বড় দাদা বলেন, যাদেরকে পাঠাবো এমন হতে পারে যে ওদের মৃত্যু হয়ে যাবে, কারণ
ওয়ালির সঙ্গে যারা রয়েছে এরা কখনোই চাইবে না এই সমস্যার সমাধান হোক, আর ওরা ওই কবরের কাছে চলে আসবে, তোমার উপর আক্রমণ করার চেষ্টা করবে। তখন আমার অধীনস্থরা সেটা প্রতিহত করার চেষ্টা করবে, আর এতে করে আমার অধীনস্থ যারা আছে তাদের মৃত্যুও হতে পারে। কিন্তু তারপরও তুমি যখন অন্যের জন্য এরকম ঝুঁকি নেওয়ার জন্য তুমি চেষ্টা করছো, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছ, তাহলে আমরা কেন পারবো না? আমরাও আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। এই কথাগুলো বড়দাদা আমাকে বলেছিলেন। যাই হোক, কথা মতো আমি পরদিন ওয়ালি ভাইকে আমার চাচার বাসায় থাকতে বলে সেই ঠিকানায় গেলাম। পৌঁছতে পৌঁছতে আমার বেশ রাত হলো, তাই কবরস্থানের পাশের একটি মসজিদে সালাত আদায় করে সেখানেই অপেক্ষা করছিলাম। অনেক সময় হয়ে গেল, হঠাৎ আমার পেছনে এসে কেউ দাঁড়ায় এবং আমাকে সালাম দেয়। আমি সালামের উত্তর নিয়ে পেছনে ফিরে দেখি যে রেহমান দাঁড়িয়ে রয়েছেন। এই রেহমান হচ্ছেন আমার বড়দাদার অনুগত একজন জিন, তিনিও খুব পরহেজগার একজন জিন। তিনি আমাকে বলেন, চলুন, সময় হয়েছে, মনে রাখবেন এই কাজে আমাদের দুজনেরই জীবনের ঝুঁকি রয়েছে। আল্লাহর উপর ভরসা করে আমরা এখানে এসেছি মানুষের উপকার করার জন্য, এই জন্য সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবেন, চলুন। আমি তার সাথে সেই নির্দিষ্ট কবরের সামনে গিয়ে দাঁড়াই এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কবর খুঁড়ে নেমে পড়ি। কবরটা খুব যে পুরাতন তা না, আবার নতুনও নয়। বড়দাদার শেখানো আমলগুলো অনুসরণ করে কবরের ওই লাশের মুখের ভেতরে, যেটা কঙ্কাল হয়ে গিয়েছিল, আমি সেখানে চামড়ায় মোড়ানো একটি তাবিজ দেখতে পাই এবং সেটা বের করে আবার যথাযথ ধর্মীয় মর্যাদায় ওই কবরটি ঠিক করে দেই। আমি তাবিজ বের করে যখনই কবরের উপর উঠেছি তখনই দেখতে পাই রেহমান ভাই কবরের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি কালো লম্বা অবয়বের সাথে তর্ক করছে। আমি কবর থেকে উঠে ঠায় দাঁড়িয়ে থাকি, কোনো কথা বলছি না, এবং শুনতে পাই রেহমান ভাই বলছেন ওনার হেফাজতের জন্য আমাকে পাথরের জমিনের মহান বাদশাহ পাঠিয়েছেন। যেই ওনার ক্ষতি করার চেষ্টা করবে তার আগে নিজের জীবনের মায়া ত্যাগ করে তার ক্ষতি করার চেষ্টা করতে হবে, আর সামনে এগোতে হবে, আর সামনে এগোতে হলে আমার লাশের উপর দিয়ে এগোতে হবে। সুতরাং তোমরা ভাবো, তোমরা কি সুফিয়ানের ক্ষতি করবা না, নাকি এখান থেকে চলে যাবা? এভাবে অনেকক্ষণ ঝগড়াঝাটি হয়। অপর পক্ষ থেকে বলতে থাকে, তুমি কেন ইনসানদের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছো? তুমি কেন এখানে এসেছো? আমরা একজন মানুষের জীবন নিয়েই ছাড়বো এবং আমাদেরকে এই কাজে অ্যাসাইন করা হয়েছে, সুতরাং আমরা তো এত সহজে যাব না। এইভাবে দীর্ঘ সময় তর্কাতর্কি চলতে থাকে, কিন্তু কোনো ধস্তাধস্তি বা মারামারি হয়নি। একটি পর্যায়ে ওই অবয়বগুলি আস্তে আস্তে চলে যায়। তখন আমিও রেহমানকে সাথে নিয়ে নিরাপদ স্থানে সরে যাই। রেহমান আমাকে বাড়ি পৌঁছে দিয়ে সে সালাম দিয়ে বিদায় নেয়। আমি বাড়ি পৌঁছে খুব ভালোভাবে গোসল করে শুকরিয়া সালাত আদায় করি এবং রাত পর্যন্ত বড়দাদার জন্য অপেক্ষা করতে থাকি। একসময় বড়দাদা আসেন এবং আমাকে শিখিয়ে দেন কিভাবে আমি সেই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করব। তার কথা মতো কাজ শেষ করি এবং তারপর তাহাজ্জুদের সালাত আদায় করি। সকালবেলা ওয়ালি ভাই আমার কাছে আসেন। আমি বড়দাদার পড়ে দেওয়া একটু পানি খেতে দেই তাকে এবং তাকে সব ঘটনা খুলে বলি। তাকে কে কুফরি করেছে, কেন করেছে, কিভাবে আল্লাহ তাআলা আমার এবং বড়দাদার মাধ্যমে এবং রেহমানের সহযোগিতায় তাকে সাহায্য করলেন, সব কিছুই তাকে বলেছি। তাকে সব সময় কিছু আমল যেগুলো ওনাকে সবসময় করতে হবে সেগুলো শিখিয়ে দিই এবং শরিয়া সম্মত রুকিয়া করি। এরপর তিনি আমাকে সেই কবরস্থানে যাওয়া আসা বাবদ কিছু খরচ হয়েছিল সেটা দেন এবং ঢাকায় ফিরে যান। সপ্তাহখানেক পর উনি আমাকে ফোন করে জানান আল্লাহর অশেষ রহমতে তিনি এখন বেশ সুস্থ। আর কিছুদিন পরে তিনি আমার ছেলে মেয়েদের জন্য অনেক জামা কাপড় এবং খাবার দাবার নিয়ে আসেন। আমি প্রথমে নিতে চাইনি, কিন্তু তিনি বললেন ভাই হিসেবে উপহার দিচ্ছেন, তাই আর না করিনি। এখন তিনি 2 সন্তানের বাবা। তার স্ত্রীর সন্তানদের নিয়ে তিনি আমেরিকায় থাকেন। দেশে আসলে আমার সাথে দেখা করতে না পারলেও ফোনে হলেও একবার কথা তিনি বলবেনই।
এই ছিল সুফিয়ান ভাইয়ের জীবনের একটি ঘটনা। সবাই দোয়া করবেন আমার এবং সুফিয়ান ভাইয়ের জন্য, যাতে করে আমি ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম। জুবায়ের ইসলাম। প্রিয় লিসেনার্স, আমি খুব মনোযোগ দিয়ে ঘটনাটি আসলে পড়েছি এবং ফিল করেছি ঘটনার পুরো অংশ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড। আশা করছি আপনারাও এই পুরো ঘটনাটি খুব ভালো করে শুনেছেন, ফিল করেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে যেটা হয় সেটি হলো যে দুষ্টু এবং পিশাচ শ্রেণীর জাদুকর জিন কোন একটা নির্দিষ্ট ব্যক্তির উপর চালান করে দেওয়া হয় এবং ব্ল্যাক ম্যাজিকের মূল এক্সিকিউশনটা মূলত তারাই করে। জাদুকররা তারা মূলত একটা নির্দিষ্ট রিচুয়াল করে, ওই রিচুয়ালের মাধ্যম দিয়ে কোনো একজন ব্যক্তির ঠিকানায় জিনকে লেলিয়ে দেওয়া হয় বা লেলিয়ে দেন এবং ওই জিনেরাই ওই কাজগুলো করে থাকে। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক যে মানুষের জন্য কতটা ক্ষতিকর এটা আসলে বলে বোঝানোর কোনো উপায় নাই, কারণ এটা আমি বহুদিন ধরে ঘটনা বলছি এবং বলেই যাচ্ছি, প্রতিনিয়ত হয়তো বা বলে যেতেই হবে যে যত যাই হোক, মনে কারোর জন্য যদি মনে কষ্ট থাকে, কারোর উপর ক্ষোভ সৃষ্টি হয় বা কাউকে এত পছন্দ হয় যে তাকে ছাড়া কেউ বাঁচবেই না, এই ধরনের কোনো ব্যাপারেই কখনোই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রেখেছেন সেটাই হবে। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে যে তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, তাহলে ভালো কোনো হুজুরের কাছে গিয়ে শরিয়াহ সম্মতভাবে রুকিয়া করে এই সমস্যার সমাধান করতে হবে। অন্য কোনো পন্থায় এই সমস্যার সমাধান করলে তাহলে কিন্তু উল্টো কুফুরির গোনা হবে আমাদের আমলনামায়। কারণ এক কুফুরি কাটাতে গিয়ে অন্য কোনো কুফুরি আমরা করতে পারবো না, তাতে যদি আমাদের জীবন চলেও যায় তারপরেও সেটা করা যাবে না। এই জন্য যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের মাধ্যম দিয়ে আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, জুবায়ের ইসলাম ভাই এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। গোপালগঞ্জের একটি ঘটনা, গোপালগঞ্জের যে কাশিয়ানিতে একটি কোল্ড স্টোরেজ সংক্রান্ত একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। এরপরও আরও একটি ঘটনা পাঠিয়েছেন। সবাই ওনার ঘটনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনার একটি অডিও রেকর্ডও কিন্তু আমি প্লে করেছিলাম, আপনাদের সকলেরই মনে থাকার কথা। আশা করছি ওনার পাঠানো এই ঘটনাটি আপনাদের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে নতুন নতুন তথ্য দিতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের প্রথম ঘটনাটির একদম শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। এই পর্যায়ে বলতে চাই, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা ঘটনার রেকর্ড করে বা লিখে afnanthehorrorworld@gmail.com ইমেল করতে হবে। ইমেল অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে, বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে, বা আমাদের পেজ রয়েছে সেখানেও কমেন্ট করার মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। আপনাদের গঠনমূলক মতামতগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব মূল্যায়ন করার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৌমিত্র রয়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স সৌমিত্র রয়ের আরও একটি নতুন ঘটনায়। সৌমিত্র রয়ের ঘটনা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই তার ঘটনাকে পছন্দ করেন। আর সৌমিত্র রয় এর আগে তার একজন মামা বিধান মামার কয়েকটি ঘটনা বলেছিলেন। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে বিধান মামার ঘটনা শুনতে চেয়েছিলেন। তো ওনার সাথে অনেকগুলো ঘটে যাওয়া ঘটনা রয়েছে। পর্যায়ক্রমে আমরা সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এবারের ঘটনাটিও ওই বিধান মামার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময় 2015 সাল।
বিধান মামা তখন আলতু খান জুট মিলে কর্মরত ছিলেন। উনি কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রতিদিনই বেশ রাত হয়ে যেত। আর ওনার বাড়ি কিন্তু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। উনি এক রাতে বাড়িতে ফিরছিলেন, ঠিক প্রতিদিন যেভাবে ওনার রাত হয় সেভাবেই। অন্যান্য দিন কি হয় যে ওনার সাথে ওনার কিছু সহকর্মীরা থাকেন, একসাথে সাইকেল চালিয়ে বাড়ির পথে আসেন, বাড়ির দিকে আসেন। তো ওই দিন আবার উনি একাই ছিলেন। সব দিন তো আসলে লোকজন একরকম পাওয়া যায় না, কারণ ওনার কাজ শেষ করে বের হতে কিছুটা দেরি হওয়ার কারণে ওই দিন উনি একাই ছিলেন। গ্রামের রাস্তা, আশেপাশে ঝোপঝাড়, বিভিন্ন ফলের গাছ রয়েছে, এমন একটি জায়গায় উনি চলে আসেন। তো ওখানে বেশ কয়েকটি কাঁঠাল গাছ ছিল উনি যেই জায়গাটাতে এসেছিলেন। তো ওই জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা, মূলত ওই যেই কাঁঠাল গাছ বা ঝোপঝাড় যেই রাস্তাটার কথা আমি বলছি। তো ওইখানে যখন উনি চলে আসেন, যখন ওই কাঁঠাল গাছটি পার হচ্ছেন, হঠাৎ করে সামনে থেকে, মানে ওনার সাইকেলের যেদিকে গতি রয়েছে, সামনে থেকে মনে হলো কেউ সজোরে ওনার মুখে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারল। এমন জোরে থাপ্পড় মেরেছে যে উনি সাইকেল নিয়ে রাস্তার এক পাশে ছিটকে পড়েছেন, প্রচন্ড ব্যথা পেয়েছেন। মূলত দুটো ব্যথা, এক হচ্ছে মুখে থাপ্পড়জনিত ব্যথা, আর দ্বিতীয়টা হচ্ছে সাইকেল নিয়ে সজোরে পড়ে গিয়েছেন, এই কারণে ওনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লাগে। হঠাৎ করে আচমকা প্রচন্ড জোরে এই থাপ্পড় খেয়ে ওনার তো মানে প্রাণবায়ু বের হয়ে যাওয়ার জোগাড়। কি ব্যাপার, আমাকে মারলো কে? কথা নাই বার্তা নাই। ওনার কাছে টর্চ লাইট ছিল। উনি যখন সাইকেল চালাচ্ছিলেন তখন মাঝে মাঝে উনি টর্চ লাইট মারছিলেন, পুরোটা সময় উনি টর্চ লাইট জ্বালিয়ে চলছিলেন না। তো যখন উনি কিছুটা সময় টর্চ লাইট অফ করেছিলেন, ওই কাঁঠাল গাছে আসার পরে ওই সময় থাপ্পড়টা খেয়েছিলেন। ওনার টর্চ লাইটটা ওনার পাশেই পড়ে গিয়েছিল। উনি তাড়াতাড়ি করে টর্চ লাইটটা উঠিয়ে টর্চ লাইটটা জ্বালান, আশেপাশে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকে দেখা যায় না। উনি ভাবছিলেন যে তাহলে আমাকে মারলো কে? আর উনি এটাও বুঝতে পেরেছিলেন যে তাকে থাপ্পড়টা মেরেছে সে মাটিতে দাঁড়িয়ে থাপ্পড়টা মারেনি, কারণ মাটিতে দাঁড়িয়ে থাপ্পড়টা মারলে থাপ্পড়টা আসলে সরাসরি মুখের মানে উপরে লাগার কথা না, মানে চোয়ালের উপরে লাগার কথা, একটু আশেপাশে লাগার কথা। কিন্তু কেউ যদি সামনে দাঁড়িয়ে থাপ্পড়টা মারে তাহলেই থাপ্পড়টা এই জায়গাতে লাগার কথা। আর উনি সাইকেলের উপরে ছিলেন, আর থাপ্পড়টা এমনভাবে এসেছে মনে হচ্ছে যে ব্যক্তি থাপ্পড় মেরেছে সে আকার আকৃতিতে অনেক লম্বা, আর সে একদম সাইকেলের সামনে ভাসমান অবস্থায় ছিল, মানে শূন্যে ঝুলন্ত অবস্থায় ছিল, এমন অবস্থায় থাপ্পড়টা মেরেছে। উনি বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় ছিল না। উনি তাড়াতাড়ি করে ওনার সাইকেলটা নিয়ে পড়িমড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। সাইকেলটা পড়ে যাওয়ার কারণে সাইকেলের চেনও পড়ে গিয়েছিল। এখন সাইকেলের চেন তুলবেন না তাড়াতাড়ি এই ভয়ানক জায়গাটা উনি পার হবেন, তাড়াতাড়ি করে সাইকেল ঠেলে ওই জায়গাটা পার হন, তারপরে চেনটা তুলে আবার সাইকেল চালানো শুরু করেন। কিছুটা পথ সাইকেল চালানোর পর পেছন থেকে হঠাৎ করে একটা শব্দ ওনার কানে ভেসে আসে। ঘোড়ার খুরের যেরকম আওয়াজ হয়, টকবক টকবক আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এখন ঘোড়া চালিয়ে কে আসছে? উনি পেছন দিকে তাকান, সাইকেল চালানো অবস্থাতেই উনি দেখেন একটি সাদা রঙের বড় একটা ঘোড়া। এত বড় ঘোড়া সচরাচর দেখা যায় না, হয়তোবা থাকতে পারে বিশ্বের আনাচে কানাচে কোথাও, কিন্তু এত বড় ঘোড়া উনি কখনো দেখেননি। ঘোড়া দেখেছেন বাট এত বড় দেখেননি, এবং ঘোড়াটা সাদা ধবধবে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে এই ঘোড়া আসে কোত্থেকে। উনি কিন্তু সাইকেল চালিয়ে ওখানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, এটাকে আমডাঙ্গা ব্রিজ বলে, উনি ওই আমডাঙ্গা ব্রিজের কাছাকাছি চলে এসেছিলেন। তো তখন উনি চিন্তা করেন যে এই জিনিসটা যেই গতিতে আসছে, এতে করে আমি যে সাইকেল চালাই আমার সাথে ধাক্কা লাগবে। এই কারণে উনি দ্রুত সাইকেল চালিয়ে আমডাঙ্গা ব্রিজের উপরে উঠে ব্রিজের এক কর্নারে চলে যান, সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং দেখছেন যে ওই ঘোড়াটা আসছে। তো ঘোড়াটা ওই টকবক টকবক করে দৌড়াতে দৌড়াতে আসছে।
ওনার আস্তে আস্তে দৃষ্টিসীমার কাছে চলে আসছে। যত কাছে আসছে ঘোড়ার আকৃতিটা মনে হচ্ছে তত বড় হচ্ছে। স্বাভাবিকভাবেই দূরে থাকা অবস্থায় তো ঘোড়াটাকে ছোটই মনে হবে, কাছাকাছি আসলে ঘোড়ার আকৃতিটা একটু বড়ই মনে হবে, এটাই স্বাভাবিক। তো ঘোড়াটা ওনার কাছাকাছি খুব চলে আসে। উনি মনে করেছিলেন এই ঘোড়াটা এসেই তাকে আক্রমণ করবে। উনি তো ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্র আছে সেগুলো পাঠ করছেন, ভয়ে ওনার অবস্থা খারাপ একদমই। যখন ঘোড়াটা একদম ব্রিজের কাছে চলে আসে, মানে ব্রিজে উঠবে, হঠাৎ করে উনি খেয়াল করেন যে আরে এই ঘোড়াটার তো কোনো পাই নেই, পা ছাড়াই সে দৌড়াচ্ছে আর টকবক টকবক আওয়াজ হচ্ছে। তাহলে এই টকবক টকবক আওয়াজটা কোথা থেকে আসে? যদি মাটির সাথে ঘোড়ার খুরের আঘাতই না লাগে। কিন্তু উনি ভালো করে খেয়াল করলেন, সাদা ধবধবে ঘোড়া, কিন্তু ঘোড়ার কোনো পা নেই। ঘোড়ার যে হাঁটু, এই হাঁটু থেকে আরো উচ্চতায় এসে মনে হচ্ছে যে ওই পর্যন্ত আছে, কিন্তু নিচে কিছু দেখা যাচ্ছে না। উনি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন, অন্ধকার রাত্রে যতটুকু দেখা যায়। উনি ভয়ে টর্চ লাইট মারেননি যে ঘোড়ার পা আছে কি নাই এটা দেখার জন্য টর্চ লাইট মারেননি, যেহেতু ঘোড়ার রং সাদা ছিল। ঘোড়ার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি লেজও সাদা ছিল, সেটাও দেখা যাচ্ছে। সুতরাং পায়ের নিচের অংশ থাকলে তো সেটাও দেখা যাবে, কিন্তু সেটা দেখা যাচ্ছিল না। ঘোড়াটি ওই ব্রিজের উপরে উঠে পড়ে, ওইভাবে দৌড়াতে দৌড়াতে, পা বিহীন অবস্থায় দৌড়াতে দৌড়াতে ব্রিজের উপর উঠে পড়ে। যখন উঠে পড়ে এবং ওনার একদম পাশাপাশি চলে আসে, উনি চিন্তা করেছেন এইবার শেষ, ঘোড়া এবার আমারে একদম মেরে ফেলবে। কিন্তু না, তা আর হলো না। ওই ঘোড়াটি ঠিক যেভাবে দৌড়ে আসছিল ওইভাবেই দৌড়ে ওই ব্রিজ থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং আরো পথ এগিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়, সেটাকে আর দেখা যায় না। তো উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। যখন ঘোড়া অদৃশ্য হয়ে গেছে তখন উনি সাইকেল নিয়ে আবার যাত্রা শুরু করেছেন। উনি সাইকেল নিয়ে যেতে যেতে মধুখালীর ওই সাইডে বাগাট নামক একটা জায়গা রয়েছে, ওই বাগাটের কাছে চলে আসেন। তারপর ওনার গ্রামের দিকে যাওয়া শুরু করেন। ওনার গ্রামের দিকে যেতে হলে ত্রিমোহনী নামক একটা জায়গা আছে, এই জায়গাটার কিছুটা কাছাকাছি চলে এসেছেন। তখন ওইখানে আর একটা ব্রিজ পড়ে, ছোট্ট ব্রিজ আর কি, সেটা পার হবেন। তো উনি ওনার বাইসাইকেলটি নিয়ে যখনই ওই ব্রিজের উপর উঠেছেন তখন উনি দেখছেন যে ওই ব্রিজের একটা পাশে, ওই ব্রিজের ডান পাশে একটা মানুষের মতো পা দেখা যাচ্ছে। পাটা যে অনেক মোটা তা না, কিন্তু একটা পা, এবং ওই পা এতটা লম্বা, ওই পা কতদূর উপরে উঠে গিয়েছে উনি সেদিকে তাকান সাইকেল চালানো অবস্থাতেই। উনি দেখতে পান যে কিছুটা উপরে উঠে, মানে কিছুটা বলতে তাও অনেকটা, কয়েকশো ফুট উপরে হয়তো বা উঠে ওইটা অন্ধকারে আবছা হয়ে গেছে, মানে ওটা আর দেখা যাচ্ছে না, কিন্তু পাটা মানুষের মতোই। উনি এটা দেখে তো বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো কিছুর পা না, কিন্তু একটা পা দেখেছেন উনি। উনি যখন সাইকেল নিয়ে ওই অবস্থাতেই মানে আগানো শুরু করেছেন তখন আরেকটু এগিয়ে দেখেন ব্রিজ থেকে নেমে ওই পাশেই আর একটা খেজুর গাছ রয়েছে। খেজুর গাছটা বড় না, ছোট। ওই খেজুর গাছের উপরে আর একটা পা, ওই পা একই রকম ভাবে চিকন, মানুষের মতোই। ওইটাও অনেক দূর উপরে উঠে গেছে, আকাশের দিকে, উপরের দিকে উঠে আবসা হয়ে মিলিয়ে গেছে। কিন্তু ওই দুই পা তো একটা বডির ভারসাম্য ধারণ করছে, তাই না? ওই বডিটাকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু দুটো পাই দেখেছেন। ওই দুটো পা এমন না যে আমরা সময় শুনি না যে দুটো পা রাস্তা ক্রস করে দাঁড়িয়ে থাকে, যেতে দেয় না, ওই দুই পায়ের মাঝখান দিয়ে গেলে চাপ দিয়ে মেরে ফেলার একটা সম্ভাবনা থাকে, বিষয়টা এরকম না। ওটা ক্রস করে দাঁড়ানো ছিল না, ব্রিজের উপরে একটা পা একটা পাশে, আর সেই বরাবর ব্রিজ থেকে নেমে গেলে ছোট্ট একটা খেজুর গাছের উপর আর একটা পা, কিন্তু ওই দুই পায়ের উপর যে বডি থাকার কথা সেটা দেখা যাচ্ছে না। ওই পা দুটো এত লম্বা যে উপরে উঠে আবছা হয়ে মিলিয়ে গেছে, মানে ওটার যে শেষ কোথায় এটা আর বোঝা যাচ্ছে না। যাই হোক, উনি এবারও প্রচন্ড ভয় পান, দ্রুত সাইকেল চালানো শুরু করেন এবং দ্রুত সাইকেল চালিয়ে উনি ওনার গ্রাম, যে সীতারামপুর গ্রাম, সেখানে চলে আসেন। উনি বাড়িতে যান। ওনার 3টা কন্যা সন্তান, ওই সময় তারা বেশ ছোট ছোট ছিল, তারা ওই সময় জেগেই ছিল, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন। তাড়াতাড়ি করে বাড়িতে যান। ওই সময় বললে তো বাচ্চারা ভয় পাবে, এই জন্য কিছু বলেননি। বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর ওনার স্ত্রীকে বলেন যে আজকে রাতে উনি কি দেখেছেন।
তো যাই হোক, ওনার স্ত্রী তাকে বলেন যে ভয় টয় পায় না, এরকম রাস্তাঘাটে এরকম হয়, কিন্তু বেশি ভয় পেলে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে। কিন্তু পরের দিন উনি বেশ অসুস্থতা বোধ করেন, এই জন্য পরের দিন উনি আলতোখান জুট মিলার কাজে যাননি, তারপরের দিন গিয়েছিলেন। তারপরের দিন যাওয়ার পথে ওই যে আমডাঙ্গা ব্রিজের কাছে যেই কাঁঠাল গাছের ওখানে উনি যে থাপড় খেয়েছিলেন, যেখানে ওই কাঁঠাল গাছের কাছেই একটা মুসলিম বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাকে উনি দিদি ডেকেছিলেন, ওনার সাথে দেখা করেন এবং বলেন যে এই গত পরশু রাতে ওনার সাথে কি ঘটেছে। তখন ওই ভদ্রমহিলা উনি বলেন যে এই যে কাঁঠাল গাছ, এইখানে অনেক বছর আগে থেকেই নাকি একটা ভয়ানক পিশাচ শ্রেণীর মহিলা জিন বসবাস করে এবং রাতের বেলা অনেকেই এখানে ভয় পান এবং এইখান দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে ওনারা খুবই সতর্কতা অবলম্বন করেন এবং সতর্কতা অবলম্বন না করলে এই ধরনের চট থাপড় খাওয়ার ঘটনাগুলো হরহামেশাই ঘটতে থাকে এবং এটা নতুন কিছু না। তো এই বিষয়টি উনি জানতে পারেন। এরপর থেকে উনি ওই কাঁঠাল গাছের ওই দিক দিয়ে আসার সময় অনেক সতর্ক থাকতেন এবং একা একা কখনো আসতেন না। আলতোখান জুট মিলে উনি বছরখানেক চাকরি করেছিলেন। পরবর্তীতে উনি কৃষি কাজ শুরু করেন। এখন উনি পুরো দস্তুর একজন কৃষক, একদম কৃষি নির্ভর ওনার জীবনযাপন, ওনার পরিবার কৃষি নির্ভর। এখনো বিধান মামা কৃষিকাজ করে যাচ্ছেন। আর ওনার সাথে আরও ঘটনা রয়েছে, সেগুলোও আমরা সৌমিত্র রয়ের মাধ্যমে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা ঘটনা লিখে বা রেকর্ড করে afterthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনা সিলেক্ট হলে আপনাদেরকে ইমেল করে জানানো হবে এবং পরবর্তীতে ঘটনার তারিখ নির্ধারিত যখন হবে, এটা প্রচারের তারিখ, তখন আরেকটি ইমেলের মাধ্যমে জানানো হবে। আর ঘটনা প্রচারের আগে আপনাদের দেওয়া ফোন নাম্বারে আমি ইনশাল্লাহ অবশ্যই ফোন করার চেষ্টা করব এবং আপনাদের সাথে সেই ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনা পাঠানোর পর একটু ধৈর্য ধরতে হবে, কারণ ঘটনাগুলো আমাদের পাইপলাইনে থাকে, পর্যায়ক্রমে যাচাই বাছাই করে আমাদের প্রচারের তারিখটা নির্ধারিত হয়। এই জন্য ঘটনা পাঠানোর পর সেটা প্রচারিত হলে কিছুটা সময় আমরা অতিবাহিত করে থাকি। এই সময়টা আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আপনাদের এই সময়টা বসিয়ে রাখার জন্য বা অপেক্ষা করানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভয়েস কলে আমরা কোনো ঘটনা নিতে পারি না, কারণ হচ্ছে এই বিষয়ে আমাদের অক্ষমতা রয়েছে। এটা আমরা বারবার বলেছি যে একটি ঘটনা একাধিকবার পড়তে হয়, আর রেকর্ডিং ঘটনা যদি আমরা পাই বা রেকর্ডেড ঘটনা পাই সেগুলো আমাদেরকে একাধিকবার শুনতে হয়, যার কারণে মোবাইল ফোন বা ভয়েস কলে কোনো ঘটনা নিলে সেটা বারবার শোনার সুযোগ হয় না। এই জন্য আমরা সবসময় বলি যে ভাইয়া আমার কাছে একটি ঘটনা রয়েছে, এই যে আমার ফোন নাম্বার। তো এইভাবে আসলে ফোন করে ঘটনা নেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না। তো আপনারা কষ্ট হলেও ইমেল করে আমাদেরকে ঘটনা পাঠাবেন, লিখতে কষ্ট হলে রেকর্ড করে পাঠাবেন। আপনাদের বলার ধরন যেমনটাই হোক না কেন, আঞ্চলিক ভাষায় যদি কথা বলেন আমি চেষ্টা করব সেটা বুঝে নেওয়ার জন্য। সুতরাং এই বিষয়টি নিয়ে আপনাদের হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, কোনো ধরনের কোনো ইতস্তত বোধ করবেন না। আপনারা আপনাদের মতো করে লিখে পাঠিয়ে দেন। আমি কোথাও যদি না বুঝি তাহলে আপনাদের সাথে কথা বলে সেই বিষয়টা বুঝে নেব এবং চেষ্টা করব ইনশাল্লাহ সেটা বুঝে নেওয়ার জন্য। তাই আপনারা কোনো ধরনের ইতস্তত বোধ ছাড়াই আপনারা ইমেল করে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা ছোট হোক বড় হোক সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই ঘটনার সত্য হোক, এটা সত্যতা থাকুক, আমরা এটাই চাই। ঘটনা আপনারা চিন্তা করেন যে এটা তো ছোট ঘটনা। হ্যাঁ, আপনারা অনেকেই বড় ঘটনা চান, কিন্তু সবসময় বড় ঘটনা হয় না। আমি যদি সবসময় বড় ঘটনা দিই তাহলে বুঝতে হবে আমার ঘটনার মধ্যে অসত্য জিনিস রয়েছে। তা না হলে একটা মানুষ সবসময় বড় ঘটনা কিভাবে দেবে?
ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা কি সবসময় বড় হয়? কোনো ঘটনা একটা ঘটনা হয়ে শেষ হয়ে যায়। কোনো কোনো ঘটনা একজনের সাথে 10 বছর 20 বছর চলেছে, সেই ঘটনা স্বাভাবিকভাবে বড় হবে। বা একই রাতে একাধিক ঘটনা ঘটেছে, তাহলে সেই ঘটনাটা স্বাভাবিকভাবে বড় হবে। এই জন্য সবসময় বড় ঘটনা পাওয়া যায় না, ছোট বড় মিলিয়েই আমরা ঘটনা প্রচার করে থাকি। আপনারা ঠিক যেভাবে পাঠান সেভাবেই আমরা চেষ্টা করি ঘটনা সিলেক্ট করে সেটা প্রচার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শনিবার আমাদের রিমেম্বারিং স্টোরিজ নিয়ে আমরা হাজির হচ্ছি, আর সোমবার অমীমাংসিত রহস্য নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হচ্ছি। আর প্রতি বৃহস্পতিবার তো আপনাদের পাঠানো নতুন ঘটনাগুলো নিয়ে এপিসোড ইনশাল্লাহ থাকছেই। আর আসছে শুক্রবার আবার আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে